হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে নিজের সুস্থ থাকাটাই সব থেকে বেশি ভালো। তো আজকে এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আমার ফিজিক্স দ্বিতীয় পত্র 13তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে লেকচার জুড়ে যেটা থাকবে আমাদের হুইটস্টোন ব্রিজ সম্পর্কে। তো প্রথমে আমাদের জানা দরকার যে হুইটস্টোন ব্রিজ কি, আর এই হুইটস্টোন ব্রিজ নিয়ে যে বিস্তারিত আলোচনা, সেই আলোচনার সাথে আমি তোমাদের সাথে থাকছি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ। তো আমার এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাদেরকে পিছিয়ে পড়া বলি, যে তারা এই প্যান্ডামিক সিচুয়েশান বা কোনো স্বাভাবিক পরিস্থিতিতেও স্যারদের কাছে এসে উপযুক্তভাবে হেল্প নেওয়া বা এসে পৌঁছানো এটা করতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে সে বাড়ি বসে যেন আমাদের এই পদার্থবিজ্ঞানের এই সুবিধাটুকু সে পায়, যে ছেলেটা মেহেরপুর বা নিজ শহরে বসে আছে সে যেমন এই সুবিধাটা পেতে পারে, প্রত্যন্ত অঞ্চলে যেখানে সামান্যতম নেট সুবিধাগুলো সে থাকবে সে যেন আমার ক্লাসের এই সুবিধাটুকু পায়, এই উদ্দেশ্যে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা বলছিলাম, হুইটস্টোন ব্রিজ সার্কিট। তো হুইটস্টোন ব্রিজ সার্কিট সম্পর্কে আমাদের সাধারণ যে জ্ঞান বা সাধারণ যে ধারণা সেটা হচ্ছে যে চারটা রোধকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হবে এমনভাবে যেন শ্রেণীতে থাকে তারা। এই শ্রেণীতে থাকা অবস্থায় চারটা রোধের যে একটা চতুর্ভুজ আকৃতি তৈরি হয়, সেই চতুর্ভুজের দুইটা কর্ণ পাওয়া যায়। যেমন এইটা কর্ণ পাওয়া যায়, এই একটা কর্ণ বরাবর একটা গ্যালভানোমিটার আর একটা কর্ণ বরাবর একটা ব্যাটারি যুক্ত করলে যে সার্কিটটা তৈরি হয় সেই সার্কিটটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ সার্কিট। আসলে হুইটস্টোন হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, হ্যাঁ। আর এইটা যেহেতু একটার পর একটা রোধ যুক্ত করে সার্কিট তৈরি করে, এই জন্য এটাকে ব্রিজ সার্কিট বলে। তাহলে এই জন্য সেই বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে হুইটস্টোন ব্রিজ সার্কিট বলে। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট। তো এই অবস্থায় যে সার্কিটটা তৈরি হয় সেই সার্কিটটাকে বলা হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট। কিন্তু এই অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা থেকে আমরা যদি একটু সরে এসে এটাকে ওভারঅল একটা সংজ্ঞায় রূপান্তরিত করতে পারি, যে সংজ্ঞার মাধ্যমে আমরা এই তত্ত্বটাকে কাজে লাগিয়ে এই জাতীয় অনেক জটিল সমস্যার সমাধান করতে পারি, তাহলে সেই জায়গায় আমাদের আসা উচিত। বইয়ের যে গতানুগতিক যে সংজ্ঞা, গতানুগতিক যে জায়গা, সেই জায়গাটুকু থেকে বের হয়ে এসে আমরা এটাকে একটু এলাবোরেটলি ব্রডলি যেন ভাবতে পারি, সেই রকম একটা সংজ্ঞায় আমরা উপস্থিত হতে চাই। তো এই সংজ্ঞাটা তো অবশ্যই আমাদের বেসিক সংজ্ঞা থাকবেই, যে চারটা রোধ শ্রেণীবদ্ধভাবে যুক্ত হলে তাদের যে দুইটা কর্ণ তৈরি হবে, সেই কর্ণের একটি কর্ণ বরাবর একটা গ্যালভানোমিটার আর অপর কর্ণ বরাবর একটা তড়িৎচালক শক্তি সংযুক্ত করলে যে বর্তনীটা তৈরি হবে সেটাকে বলবো আমরা হুইটস্টোন ব্রিজ সার্কিট। কিন্তু এইখানে আমরা বলতে চাই যে কোনো বর্তনীতে যদি 5-6টা রোধ এমনভাবে যুক্ত হয়, 5-6টা রোধ এমনভাবে যুক্ত হয় যে রোধগুলো দেখে মনে হচ্ছে না শ্রেণীতে আছে, আবার মনে হচ্ছে না সমান্তরালে আছে, এইরকম ইনডিসিশন যদি তৈরি হয় যে না প্যারালাল না সিরিজ, তাহলে তখন ওই সার্কিটটা অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ সার্কিট তৈরি করে। তখন এই সার্কিটটা হুইটস্টোন ব্রিজ সার্কিট তৈরি করে। এখন এই সার্কিটের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি, যে 5-6টা রোধ শ্রেণী বা সমান্তরালে মনে না হলেই সেটা ব্রিজ সার্কিট হবে, কিন্তু হুইটস্টোন ব্রিজ সার্কিট হলে তার যে কন্ডিশন, সেই কন্ডিশন ফুলফিল করতে গেলে বলছে যে কোনো 4টা রোধের রেশিও সমান হতে হবে। কেমন, যে এখানে যে 4টা রোধ আছে, এই 4টা রোধের ক্ষেত্রে এই দুইটা প্রথম রোধ যদি বলি, এই দুটো পরবর্তী রোধ, এইটার সঙ্গে এইটার যে রেশিও, এইটার সঙ্গে এইটার সেই রেশিও যদি হয়, তাহলে সেটা হবে কি ব্রিজের একটা বিশেষ অবস্থা। সেই বিশেষ অবস্থাটাকে আমরা এখানে বলছি হুইটস্টোন ব্যালেন্স ব্রিজ সার্কিট। এই ব্যালেন্স ব্রিজ সার্কিট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ এ ব্রিজ সার্কিট, এই কথাটার অর্থ কি, যে ব্যালেন্স ব্রিজ সার্কিট বলতে আমরা কি বুঝবো, আর হচ্ছে
ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেটাকে আমরা বাংলায় নিস্পন্দ বিন্দু বলে থাকি, এই নিস্পন্দ অবস্থাটা কি বলছে যে এই চারটা রোধকে এমনভাবে সাজাতে হবে, পি কিউ আর এস, এই চারটা রোধকে আমরা এমনভাবে সাজাবো যেন এই বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব সমান হয়। বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব যদি সমান হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমাদের ভিবি ইজ ইকুয়াল টু ভিডি হয়, হলে ভিবি সমান ভিডি যদি হয়, তাহলে এই আইজি সমান কত হবে? আইজি সমান 0 হবে। আইজি সমান 0 হবে, অর্থাৎ এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। গ্যালভানোমিটারকে রাখাই হয়েছে আসলে তড়িৎ প্রবাহের উপস্থিতি পরিমাপ করার জন্য। তাহলে যখন আমাদের এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে পি এর ভিতর দিয়ে সমস্ত প্রবাহটা কিউ এ প্রবাহিত হবে, আর এর সমস্ত প্রবাহটা এস এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে আইজি ইজ ইকুয়াল টু 0। তো হুইটস্টোন ব্রিজের এই আইজি শূন্য করে দেওয়া, আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হওয়া, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে হুইটস্টোনের ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেটা আমরা বাংলায় বলবো নিস্পন্দ অবস্থা। তাহলে নিস্পন্দ অবস্থা কি? হুইটস্টোন ব্রিজের চারটা রোধকে এমনভাবে সাজানো হয় যেন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হয়। তাহলে এই অবস্থাকে বলা হবে নিস্পন্দ অবস্থা। আর নিস্পন্দ অবস্থার ক্ষেত্রে আমাদের প্রমাণ করা যায় যে পি বাই কিউ সমান আর বাই এস। এইটা হলো নিস্পন্দ অবস্থার ক্ষেত্রে শর্ত, যে পি বাই কিউ সমান আর বাই এস। ঠিক আছে, তাহলে নিস্পন্দ অবস্থাতে কি হবে? নিস্পন্দ অবস্থা মানে আইজি সমান 0, আইজি সমান 0, এবং ওই গ্যালভানোমিটারের দুই প্রান্তের যে বিভব সৃষ্টিকারী যে বিন্দুগুলো আছে, বি বিন্দু এবং ডি বিন্দু, এই দুই বিন্দুর বিভব সমান, অর্থাৎ ভিবি সমান ভিডি। এটা হলো আমাদের নিস্পন্দ অবস্থার শর্ত। এখন নিস্পন্দ অবস্থায় এসে আমরা প্রমাণ করব যে পি বাই কিউ সমান আর বাই এস। এটা হলো হুইটস্টোন ব্রিজ নীতি। তাহলে এই নীতিতে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এ বিন্দুতে কেসিএল প্রয়োগ করি যদি আমরা, কারশফস কারেন্ট ল, তাহলে কারশফস কারেন্ট ল যদি দেখি, তাহলে আই ইনকামিং, I1 আর I2 আউটগোয়িং, তাহলে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এইটা আমরা লিখতে পারি, যেটা আমরা এ বিন্দুতে এখানে দেখানো হয়েছে এটা। তাহলে এই ক্ষেত্রে যদি তাই হয়, এখন নিস্পন্দ অবস্থার ক্ষেত্রে আমরা কি পেলাম? নিস্পন্দ অবস্থায় ভিবি সমান ভিডি, ভিবি সমান ভিডি। তাহলে ভিবি সমান ভিডি যদি হয়, তাহলে আইজি সমান 0। ভিবি সমান যদি ভিডি হয়, তাহলে আইজি সমান 0। আর আইজি যদি 0 হয়, তাহলে I1, তার মানে কারেন্ট থ্রু পি ইজ ইকুয়াল টু I3, অর্থাৎ কারেন্ট থ্রু কিউ। কারণ এইটা অফ হয়ে যাচ্ছে, এই লাইনটা। তাহলে এটা যদি অফ হয়ে যায়, তাহলে অফ হয়ে গেলে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এটা যদি না থাকে, তাহলে এখন আমাদের কি হবে? I1 প্রবাহটা I3 এর সমান হবে, এবং এই ব্রাঞ্চে কি হবে? তাহলে I2 সমান I4, I2 সমান I4, এটা পাবো আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই শর্ত থেকে আমরা এটা পাচ্ছি। এটা শুধুমাত্র নিস্পন্দ অবস্থার ক্ষেত্রে, এটা শুধুমাত্র নিস্পন্দ অবস্থার ক্ষেত্রে। তাহলে I1 সমান I2, এটা সমান এটা। তাহলে এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে যেটা আমরা লিখেছি, এটা 1 নম্বর সমীকরণ হলো আমাদের। এখন এ বি ডি এ, এই লুপটা, এই লুপটাতে এখন শর্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে এখন যদি আমরা দেখি, এইখানে যদি আমরা সূত্রটা লিখি যে এ বি ডি এ, এটাতে কেভিএল যদি আমরা প্রয়োগ করি, কেভিএল প্রয়োগ করলে তাহলে এইটুকু তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি আমরা, তাহলে I1 পি, এটা তড়িৎ প্রবাহের দিকে আসছে আমরা, তাহলে কত হওয়ার কথা ছিল? IG ইন্টু জি। তাহলে IG ইন্টু জি, যেহেতু IG 0, এই জন্য আমরা এটাকে অনুপস্থিত করে দিয়েছি।
আর ডি থেকে বিতে আসার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো কারেন্ট প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি আমরা, তাহলে আই টু আর ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা লিখতে পারতাম যে I1 আইজি ইন্টু জি। তো আইজি ইন্টু জি লিখলে কি হতো, আইজি এর মান 0 হতো, শুধু একটা টার্ম বাড়তো। আমাদের বুঝটা ঠিক রাখতে হবে, টার্ম বাড়াবো না আমরা। বুঝটা কি, আইজি এর মান 0। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি পি বাই আর সমান I2 বাই I1। এখন বিসিডিবি লুপে যদি আমরা কেভিএল প্রয়োগ করি, বিসিডিবি, তাহলে এখানে আমরা তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি, তাহলে কি হবে -I3Q এখান থেকে এদিকে সি থেকে ডিতে আসার সময় তড়িৎ প্রবাহের বিপরীত দিকে আসছি আমরা, তাহলে প্লাস I4S প্লাস আইজি ইন্টু জি, যেহেতু আইজি 0 তাহলে সেটাকে আমরা টার্মটা ব্যবহার করে নিই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা থেকে আমরা পাচ্ছি কিউ বাই এস ইজ ইকুয়াল টু I4 বাই I3। তাহলে যেহেতু I1 সমান I3, I4 সমান I2, এটা I4 সমান I2, তাহলে এখন আমরা এই সমীকরণে যদি এটা লিখি তাহলে কি পাবো আমরা, এই সমীকরণটা তখন আমাদের কত হবে, কিউ বাই এস ইজ ইকুয়াল টু I2 বাই I1। তাহলে এই সমীকরণটা কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, 3 এবং 2 সমান হয়ে যাচ্ছে। কোন শর্তে, I1 সমান I3, I4 সমান I2। এই শর্তটা যখন এর উপর আমরা আরোপ করছি তখন এটা সমান হয়ে গেল। তাহলে সমান হয়ে যায়, তাহলে পি বাই কিউ আর সমান কিউ বাই এস। এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, পি বাই কিউ সমান আর বাই এস। এটাই হলো আমাদের হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থার শর্ত, বা এটাকেই বলা হয় হুইটস্টোন ব্রিজ নীতি। এটাই হলো আমাদের হুইটস্টোন ব্রিজ নীতি। এখন এই সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখব আমরা। আমাদের বইয়ে কিছু অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে যে কোনো একটা বাহুর রোধকে যদি আমরা অফ করে দিই, তাহলে আমাদের শর্ত কি, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এখানে 2 ধরনের সমাধান আমরা করব এখান থেকে অ্যাপ্লিকেশনটা। যে আমাদের বইয়ে যেটা আছে সেটা আছে যে, এখন শর্তটা তাহলে কি দাঁড়ালো, পি বাই কিউ সমান আর বাই এস। আমাদের বইয়ের অ্যাপ্লিকেশন যেগুলো আছে, দেখা গেল যে পি সমান 5 ওহম, কিউ সমান 10 ওহম, আর সমান 20 ওহম, এস সমান হওয়ার কথা ছিল আমাদের হচ্ছে 40 ওহম। এই 40 ওহম না হয়ে এখানে দেওয়া আছে হলো 30 ওহম। তাহলে 5/10 ইজ ইকুয়াল টু 20/30, এই রেশিওটা কিন্তু নিস্পন্দ অবস্থায় আসছে না। তাহলে এই রেশিওটা যদি নিস্পন্দ অবস্থায় না আসে, তাহলে এটাকে কত রোধ হলে নিস্পন্দ অবস্থায় আসবে, তাহলে সেটা আমরা এস বের করব। তাহলে এস ইজ ইকুয়াল টু কত, 20 × 10/5 সমান হচ্ছে 40। তাহলে 40 দরকার আছে 30। তাহলে এখন কি করব আমরা, এর সাথে এমন একটা রোধ আমরা ব্যবহার করব যে রোধটা মিলে 40 ওহম তৈরি করে। তাহলে তুল্য রোধ বেশি হচ্ছে, তুল্য রোধ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে অপর রোধটাকে আমাদের কি করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে শ্রেণীতে কত যুক্ত করব আমরা, তাহলে এইটাকে যদি আমরা S1 বলি, তাহলে S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2। তাহলে S2 কত মান হবে সেটা আমরা বের করতে চাই। S এর মান কত বের হয়েছে আমাদের 40, আমাদের দেওয়া আছে কত 30, দরকার কত S2R। তাহলে S2 ইজ ইকুয়াল টু 10 ওহম। তাহলে আরও 10 ওহম রোধ এই 30 ওহম রোধের সঙ্গে যদি যুক্ত করি তাহলে আমাদের 40 ওহম রোধ পাওয়া যাবে। অর্থাৎ ব্রিজটাকে সাম্য অবস্থায় আনতে হলে এখানে ছিল হচ্ছে 30 ওহম, তাহলে এই 30 ওহমের জায়গায় আমাদের আরও 10 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে এই জায়গায় ছিল এরকম, এইটা ছিল 30 ওহম, আমাদের এর সাথে আরও 10 ওহম যুক্ত করবো আমরা শ্রেণীতে। এই দুইটা মিলে হবে আমাদের হলো এস। এটা হচ্ছে জেনারেল কিছু সমস্যা এরকম আছে।
এই সমস্যাগুলো আমরা বইতে পাই এবং খুব সহজেই এটা সমাধান করতে পারি। আমি তোমাদের কিছু অ্যাডভান্স লেভেলের কিছু সমস্যার সমাধান দেখাতে চাই, যেগুলো সাধারণত দেখা যায় আমাদের বোর্ড পরীক্ষায় আসে, অবজেক্টিভগুলোতে আসে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টে এই জাতীয় সার্কিটগুলোর সমাধান করার প্রয়োজন হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই সার্কিটগুলোর সমাধান করতে পারি তাহলে ভালো। আর সেই সমাধান করার জন্য আমাদের এই অ্যাডভান্স লেভেলের কিছু সমস্যা জানা দরকার। যেমন এখানে আমি দেখাই Q1, এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আমাদের রোধের মান দেওয়া আছে, এটা 10 ওহম, এটা 15 ওহম, এটা দেওয়া আছে হলো 20 ওহম, 30 ওহম, 30 ওহম, এটা দেওয়া আছে হলো 45 ওহম। এখানে একটা রোধ দেওয়া আছে আমাদের, এই রোধের মানটা দেওয়া আছে হলো 6 ওহম। এ ও বি বিন্দুর মধ্যবর্তী রোধ নির্ণয় করো। এটা যদি আমাদের প্রশ্ন হয় তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কে শ্রেণীতে কে সমান্তরালে। এই শ্রেণী সমান্তরাল এই থিওরিতে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে এইটা আমরা সমাধান খুঁজে পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যদি এই রোধটাকে হুইটস্টোন নীতির সাহায্যে তুলনা করি, কীরকম, যে এই 10/15 ইজ ইকুয়াল টু 30/45। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, 10/15 হচ্ছে। তাহলে এইটা আর এইটা, এই রেশিওটা এক, অর্থাৎ P/Q সমান হচ্ছে R/S। তাহলে এই রেশিওতে যদি আমরা নিয়ে আসতে পারি, এই রেশিও যদি ফুলফিল করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে মাঝের এই রোধটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটা গ্যালভানোমিটারের মধ্যে ছিল। এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়নি। কখন হয়নি? যখন P/Q সমান R/S হয়েছিল। তাহলে যখন P/Q সমান R/S কোনো বর্তনীতে আমরা ফুলফিল করবে দেখব, তখন হচ্ছে তার মাঝের যে রোধটা, সেই রোধের মধ্য দিয়ে আর কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কেন হবে না? কারণ এই প্রবাহ এখান দিয়ে যাচ্ছে। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তাহলে এই তড়িৎ প্রবাহ এখানে আসবে। তাহলে এখানে সে কি করবে, এই দুই প্রান্তের একটা বিভব পার্থক্য তৈরি করছে, আবার এখানে থেকে এখানে একটা বিভব তৈরি করছে। তাহলে এই বিভবটা এই বিভবের সাথে কি হচ্ছে, যে একই প্রবাহ চলছে এখান দিয়ে। তাহলে এই প্রবাহটা দেখা গেল যে 15 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখানে যাচ্ছে। তাহলে এই পথ সে মেনটেন করছে। তাহলে এই দিকে যাওয়ার জন্য সে আর কোনো দেখাবে না। কারণ কি? কারণ এই I1 এখান দিয়েই প্রবাহিত হবে। ঠিক আছে? তাহলে এখান দিয়ে যদি প্রবাহিত, এখান দিয়ে যদি আসতো, তাহলে এখান দিয়ে যদি আসতো, তাহলে দেখা গেল এই I2 এখানে যোগ হয়ে একটা ভিন্ন মান প্রদর্শন করতো। কিন্তু কেন করছে না? কারণ এই দুইটা রোধের যে রেশিও, এই দুইটা রোধের রেশিও এক। তাহলে রেশিও যদি এক হয়, তাহলে এইটার বিভব কি হবে? একই বিভব পাওয়া যাবে। যদি একই বিভব পাওয়া যায়, তাহলে এই 6 ওহম রোধের মধ্য দিয়ে আর কোনো তড়িৎ প্রবাহিত হবে না, যেটা হুইটস্টোন ব্রিজ নীতিতে আমরা পাই। তাহলে 6 ওহম ইনঅ্যাক্টিভ। অতএব 10, 30 এই, এটা হলো 10, এটা হলো 30, এটা হলো 15, এটা হলো 45। তাহলে এই দুটো যোগ করলে শ্রেণী, তাহলে এখানে কত হবে? 40। এই দুটো যোগ করলে এটা শ্রেণীতে হয়ে গেল। তাহলে এখন এটা রোধ কত? 45, 60 ওহম। এই এটা হলো A, এটা B। তাহলে আর এ বি সমান এখন আমরা কত লিখতে পারবো? আর
AB is equal to 40 plus 60 divided by 40 into 60। তাহলে এখন যদি আমরা এটা হিসাব করি তাহলে মানটা দেখা যাবে, একটা আমি ক্যালকুলেশন করে দেখাই। 40 plus 60 ভাগ 40 ভাগ 60, তাহলে 24 ওহম। তাহলে এখন যে রোধ আর এ বি যেটা পাবো আমরা সেটা হচ্ছে টোটাল এই রোধটা এ এবং বি দুই প্রান্তের রোধ পাবো আমরা 24 ওহম। তাহলে এই তড়িৎ প্রবাহিত না হওয়ার শর্তটা কি হলো, যে যখন এই দুই প্রান্তের বিভব সমান হবে। তো এই প্রবাহ এই শ্রেণীতে যখন এর মধ্যে প্রবাহিত হচ্ছে, কেন হচ্ছে? কারণ এইটার সঙ্গে এইটার যে রেশিও থাকছে, এই রেশিওটা সমান বলেই এটা কিন্তু সম্ভব হচ্ছে। এরকম যদি আরো দুই একটা বর্তনী আমরা দেখি, এটা এ প্রান্ত, এটা হলো বি প্রান্ত। এখন এই অবস্থায় আর এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এখন যদি আমরা এগুলোর মান বের করি, 5 10 5 10 8 16, আর এটা 4 ওহম। তাহলে এটা এ বি, এটা আমরা সি বিন্দু দিলাম, এটা হলো ডি বিন্দু। তাহলে এখন যদি এইটা দেখে আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় করতে পারছি না, তখন যদি আমরা এরকম করি যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা ডি বিন্দু, তাহলে এ সি বি ডি। এ এবং সি বিন্দুর মধ্যে কত আছে? এ এবং সি বিন্দুর মধ্যে 5 ওহম, 5 ওহম। এ এবং ডি বিন্দুর মধ্যে কত? 10 ওহম, 10 ওহম। আর সি এবং বি বিন্দুর মধ্যে কত? সি এবং বি বিন্দুর মধ্যে 8 ওহম, 8 ওহম। আর ডি এবং বি বিন্দুর মধ্যে কত? 16 ওহম। আসলে এইটা হবে 10 ওহম, এইটা 8 ওহম। তাহলে এইটা হবে আমাদের 10, এটা হবে 8, আর এটা হলো 16। এখানে দেওয়া আছে 4 ওহমের একটা রোধ, 4 ওহম, এই এ বিন্দু বি বিন্দু। তাহলে আর এ বি সমান বের করতে হবে। এখন এই আর এ বি রোধ বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 5 পি বাই কিউ, এটা পি, এটা এটা কিউ, এটা হলো আর, এটা হলো এস। তাহলে পি বাই কিউ মানে হচ্ছে 5/10 ইজ ইকুয়াল টু আর বাই এস 8/16। তাহলে 8/16, এই রেশিওটা কিন্তু সমান, হাফ ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এই রেশিও যদি সমান হয় তাহলে আর ফোর ইনঅ্যাক্টিভ, আর ফোরের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এটা তাহলে এখন আমাদের এ বি এর মধ্যে কেমন হবে? তাহলে এটা হলো আমাদের 5, এটা 10,
এটা হলো 8, এটা হলো 16, এটা A, এটা B। আমার মনে হয় এখন সমাধান করতে পারবো আমরা এই দুটা শ্রেণীতে তার সাথে সমান্তরালে। এই তাহলে কত দাঁড়াবে? এই তাহলে এটা হলো 15 আর এটা হলো 24 A। তাহলে RAB ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? এই দুটা প্যারালালের যে নিয়ম, তাহলে প্যারালাল নিয়মে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? 15 ইনভার্স প্লাস 24 ইনভার্স আর ইনভার্স। যদি আমরা এটাকে করে দিই তাহলে হয়ে গেল। আমার মনে হয় এখন তোমরা পারবা। তাহলে আমাদের এইগুলো সাধারণ যে সেই হিসাবেই পাচ্ছি, কিন্তু এইটুকু সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে কিভাবে এটা হচ্ছে। এরকম আরো কিছু সমাধান আমরা দেখতে পারি। তো সেগুলো হচ্ছে যে আমাদের এইসব সার্কিটগুলোতে আমরা অ্যানালাইসিস করার সময় যেটা দেখব, প্রথমে যে শ্রেণীতে থাকছে কিনা, সমান্তরালে থাকছে কিনা। তাহলে এই দুটোর কোনোটাই যদি না হয় তাহলে তখন আমরা দেখব যে সেটা হচ্ছে কোন নীতি ফলো করছে। আর একটা দেখি আমরা, A, এটা হলো B, এই দুটা রোধ, এই একটা রোধ, এটা A বিন্দু, এটা B। তাহলে A ও B বিন্দুর মধ্যে যে রোধগুলো আছে প্রত্যেকটা রোধের মান যদি সমান হয়, R R R R R R, সবগুলো রোধের মান যদি R হয় তাহলে এখন আমাদের R AB ইজ ইকুয়াল টু A এবং B দুই প্রান্তের মধ্যে রোধ নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা শ্রেণী আর সমান্তরাল রুল প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে কোনোটাই এখানে কার্যকর হচ্ছে না। তাহলে কার্যকর যদি না হয় তাহলে তখন আমরা ভাববো যেটা হুইটস্টোন ব্রিজ নীতি মানে কিনা। তাহলে এখন এই নীতি অনুযায়ী আমরা যদি দেখি যে এইখানে A বিন্দু আর এইটাই হলো B বিন্দু, তাহলে এখানে একটা C, এটা হলো D, তাহলে A এবং C, এটা যদি B বিন্দু হয় তাহলে এটা B বিন্দু, এটা B বিন্দু, এটা B বিন্দু, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা C বিন্দু বলি, এইটা C বিন্দু, এটা হলো D বিন্দু। তাহলে A আর D বিন্দুর মধ্যে রোধ কত? R। হলো A আর D বিন্দুর মধ্যে রোধ কত? R। তাহলে এই Rটা আমরা হচ্ছে আঁকি ফেললাম। আঁকানোর পরে এখন আমরা দেখছি যে এইটা যদি A বিন্দু হয় তাহলে এটাও A বিন্দু, কারণ ইলেকট্রিক্যালি এটা সেম পয়েন্ট। তাহলে এই A বিন্দু আর C বিন্দুর মধ্যে রোধ কত? R। তাহলে এটা হলো R, এটা হলো R। তাহলে কোন Rটা হলো আমাদের? এই Rটা হয়ে গেল এটা। এখন C আর B বিন্দুর মধ্যে কত আছে? C আর B বিন্দুর মধ্যে R। তাহলে এই R, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই Rটাও হয়ে গেল আমাদের। A আর B বিন্দুর মধ্যে কত আছে? D আর B বিন্দু, D আর B বিন্দুর মধ্যেও R, D এবং B বিন্দুর মধ্যে R, R। তাহলে এটা হয়ে গেল। তাহলে DB এই রোধটাও হয়ে গেল। তাহলে এখন থাকছে কি C আর D।
তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী রোধ কত? এটাও হলো আর, এটাও হলো আর। তাহলে সি আর ডি হলো। এখন থাকলো কোনটা? এ এবং বি। তাহলে এ এবং বি এর মাঝে যে রোধ, সেই রোধটা হচ্ছে এটাও হলো আর, এটাও হয়ে গেল। তাহলে সব রোধগুলো আমরা এখানে রিপ্লেস করে দিয়েছি। তাহলে সব রোধগুলো এখানে রিপ্লেস করার পরে যেটা দেখা যাচ্ছে যে ভিতরে এই যে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস যদি হয়, তাহলে আমাদের এ এবং বি এই দুই বিন্দু নির্ণয় করতে বলেছে। তাহলে অপর দুইটা বিন্দু যেটা থাকছে সিডি, তাহলে এই সিডির মধ্যে যে রোধ, এই রোধটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই রোধটা কোনো কাজে আসছে না। তাহলে এই রোধটুকু আমাদের কাজে আসছে না, কারণ এখানে হুইটস্টোন ব্রিজ নীতি ফলো হচ্ছে, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এখন এই বর্তনীটাকে যদি আমরা রিড্রয়িং করি, তাহলে কত হবে এটা? তাহলে এটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে আর আর সি হয়ে দুইটা রোধ, এই এদিকে দুইটা রোধ, আর এখানে থাকলে হচ্ছে আর রোধ। তাহলে আর 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 সিম্পল। এটা আর আর টু আর, এটা টু আর, তাহলে টু আর টু আর আর। এটা টু আর, এটা টু আর, এটা হলো আর। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিশ্চয়ই আমরা বের করতে পারবো, কারণ এখন এগুলা কি হয়েছে? সমান্তরালে যুক্ত হয়েছে। তাহলে এই সমান্তরালে যুক্তকৃত রোধগুলোকে আমরা এখন এই এ ও বি বিন্দুর মাঝে তুল্য রোধ বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা এখন আমাদের কাছে সহজ সূত্র হয়ে গেছে, কারণ এটা সমান্তরাল রোধ। এরকম আরও কিছু বর্তনী আছে, যে বর্তনীগুলোকে আমরা হচ্ছে একটার পর একটা যোগ করে তাদের তুল্য রোধ নির্ণয় করে দেখাতে পারি। তো আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলোর দিকে তোমরা একটু খেয়াল দেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে